এই রিফাত, ঘুম থেকে ওঠো। ওই বাবু ওঠো না। ও শোনো, ওঠো না। ওই, তোমার সাথে এতক্ষণ ভালোভাবে কথা বলছি দেখে তুমি উঠছো না, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পর একটা বালতি নিয়ে আমার গায়ে পানি ঢেলে দিল। পানি ঢালার পর আব্বু আম্মু সোনিয়া আমাদের ছাদ ফুটো হয়ে গেছে। চোখ বন্ধ করে এগুলো বলছি। আমার চেঁচামেচি শুনে বাবা মা দৌড়ে আমার কাছে চলে আসলো। এসে, এই, কি হয়েছে? গরুর মতো চেঁচাচ্ছিস কেন? রে, কি হয়েছে? গরুর মতো চেঁচাচ্ছিস কেন? আব্বু আম্মু দেখো ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ থেকে পানি পড়ছে। ওই, চোখ খুলে দেখ, ছাদ ফুটো হয়নি। তারপর আমি আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আমাদের ছাদ নয়, সোনিয়া আমাকে পানি মারছে। কারণ তার হাতে বালতি এবং আমার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। তারপর আব্বু আম্মু হাসতে হাসতে চলে গেলেন, আর সোনিয়া এখন আমার দিকে তাকিয়ে আছে। আব্বু আম্মু যেতেই হাত থেকে বালতিটা ফেলেই ঠাস করে দরজাটা লক করে দিল, দিয়ে আমার কাছে এগিয়ে আসতেছে। আর আমি বিছানার ওই পাশে গিয়ে দৌড় দিলাম ওয়াশরুমে। আমি ওয়াশরুম থেকে শুনতে পারলাম সোনিয়া আমার গুষ্টি উদ্ধার করছে। কিছুক্ষণ পর রুম থেকে সোনিয়ার আওয়াজ ভেসে আসছে না, তাই দরজা ফাঁক করে দেখলাম সে চলে গেছে। যাক বাবা, বাঁচা গেল। আচ্ছা, এবার পরিচয়টা দেওয়া যাক। অনেকক্ষণ বক বক করলাম। আমি হলাম রিফাত আহমেদ হেলাল। ওই একটু আগে কথা বলছিলাম তারা আমার আব্বু আম্মু। আর যে আমাকে ঘুম থেকে পানি দিয়ে ওঠালো সে আমার রাগী বউ। রাগী হলেও আমাকে অনেক অনেক ভালোবাসে। আপনারা আবার ভাববেন না আমি তাকে ভালোবাসি না, আমিও তাকে অনেক ভালোবাসি। আর তার নাম সোনিয়া জান্নাত পরি। আর আমাদের বিয়ে 3 মাস হয়েছে পারিবারিকভাবেই। আর আমি আমাদের বিজনেস আছে, তা এখন সামলাচ্ছি। আচ্ছা, আর কিছু বলা লাগবে না, পড়তে থাকেন, জানতে পারবেন। তারপর ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছি, দেখি পরি আমার দিকে তাকিয়ে আছে। আর আরেকটা কথা, আজ অফিস বন্ধ, আমি কি আর এই সুযোগ মিস করব? তাই দিলাম এক চোখ টিপ। ওরে বাবা, সে তো দেখি আরো রেগে গেছে। তাই আমি মানে মানে আমার চোখটা নিচু করে খাবার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছি। খাবার টেবিলে গিয়ে দেখি আমার সব পছন্দের খাবার। তারপর আর দাঁড়িয়ে থাকা যায়, টপ করে বসে পড়লাম। আমি বসে খাবার নিচ্ছি, আর সোনিয়া আমার দিকে বারবার তাকাচ্ছে। আচ্ছা, একটু আম্মু আব্বুর কথা শুনেন। সোনিয়া, তোমার হাতে জাদু আছে বলতে হবে, কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছে। ঠিক বলছো। আমি তো আম্মু আব্বুর কথা শুনে আর উৎসাহ নিয়ে মুখে খাবারটা তোলা মাত্র আমার মুখ থেকে যেন আগুন বের হচ্ছে। মানে বুঝলেন না তো, মানে খাবারের মধ্যে এত ঝাল, সেই রকম ঝাল আমি কোনোদিন খাইনি। কারণ আমি ঝাল কম খাই। তাই তাহলে কে করেছে এটা? প্লেট থেকে মাথা উঁচু করে দেখলাম সোনিয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার মানে এটা সোনিয়া করেছে। দাঁড়াও, একবার তোমাকে হাতের কাছে পাই, দেখবা আমাকে ঝাল খাওয়ানো কি মজা। এদিকে আমার যায় যায় অবস্থা, ঝালের চোটে আমার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। তা দেখে আম্মু বলল, কি রে, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? তোর কি হয়েছে? আমি তোমাদের কি করে বলবো? না না, কান্না করব কেন? তোমার বৌমার রান্না অনেক মজা, তাই সুখের ঠেলায় চোখ থেকে কখন যে পানি এসে পড়লো টেরই পাইনি। সোনিয়া আমার রান্নার স্বাদ যেন মুখে লেগে থাকে। আমি তো আগে থেকে এখন বেশি খাই। আমিও। মনে মনে আমার খাবারে যে এত ঝাল দেবে আমি কি জানতাম? তাহলে তো ওই কান থেকে খাবার খাইতাম। আরে বুঝলেন না তো, আজ আমাকে সোনিয়া আলাদা করে আমার জন্য খাবার রাখছিল, আর তার আলাদা খাচ্ছিল। আমার তো ঝালে মুখটা পুড়ে যাচ্ছে। তারপর কোনো মতে খাবারটুকু খেয়ে দৌড়ে রুমের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আব্বু আম্মু বলছে, কি রে এভাবে দৌড়াচ্ছিস কেন? কে শুনে কার কথা? আর সোনিয়া তো এক নাগারে হেসে যাচ্ছে। আমি রুমের মধ্যে এসেই ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে ঢুকে মুখ থেকে লালা ফেলছি আর কুলি করছি, তবুও ঝাল কমছে না। তারপর অনেকক্ষণ করার পর একটু কমলো, তাই রুমে এসে দেখি সোনিয়া মুচকি মুচকি হাসছে। আমাকে দেখে তো সে হাসিতে ফেটে পড়লো। এইটা দেখে আমার আরো রাগ উঠে গেল। বললাম, ওই এইভাবে পেতনির মতো হাসাহাসি বাদ দাও, না হলে। কি? আমি পেতনি? তোমার বউ পেতনি? তুমি পেতনি? এই রে, কি বলে ফেললাম আমি? পেতনি? ও, আমার বউ যদি পেতনি হয় আপনি কি অন্য কেউ? না মানে আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা সেসব ছাড়ো, আগে বলো তুমি আমাকে ঝাল দিছো কেন? দিছি, বেশ করেছি। আমার সাথে লাগতে আসা হারে হারে টের পাইছো। তোমাকে যে আমি কি করব? কি করবে গো? দেখবা কি করি। এই, তুমি এগিয়ে আসছো কেন? না, আমি দেখাবো আমি কি করতে পারি। এই তুমি কাছে আর বলতে দিলাম না, টপ করে আমার ঠোঁট জোড়া আর তারটা এক করে দিলাম। আমি এমন একটা করব হয়তো সোনিয়া ভাবতে পারিনি, তাই ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে।
তারপর আমি 10 মিনিট পর ছাড়লাম। আর এখন আমার একটু ঝাল লাগছে না ছাড়ার পর। এই তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছিলে? না, তুমি তো বলছিলে আমি কি করতে পারি, তাই দেখিয়ে দিলাম আমি কি করতে পারি। তাই বলে এভাবে? আচ্ছা, সেসব কথা ছাড়ো। তোমার ঠোঁটটা এত মিষ্টি কেন বলো তো? মনে চাই খেয়ে ফেলি। নে খা। আমার ঠোঁটের অবস্থা খারাপ করে দিয়ে বলছে আবার খেয়ে ফেলি। আরে এভাবে রাগ করছো কেন? আচ্ছা একটা কথা বলি, বিকালে ঘুরতে যাব, ঠিক আছে? বিকালে রেডি হয়ে থেকো। আমার কথা শুনে সোনিয়া অনেক খুশি হলো। সত্যি? আচ্ছা আমি রেডি থাকবো। হুম। আচ্ছা এবার একটু আদর করো না। ওই তোমার কি সারাদিন আদর মনে চায়? আরে রাগ কেন, একটু প্লিজ। আচ্ছা শুধু একটা কিস, ওকে? হুম। আহ কি মজা। যা দুষ্টু। আর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখটা লেগে গেছে মনেই নেই। এবারও ঘুমাচ্ছি। কে আবার পানি দিয়ে দিল, তাকিয়ে দেখি সোনিয়া। এইবার কি হলো, পানি দিছো কেন? তো কি করব, কতক্ষণ ধরে ডাকছি, তোমার তো কোনো সারা শব্দ নেই, তাই উপায় না পেয়ে পানি দিলাম। ওই, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? কি আমি আনরোমান্টিক? ও আচ্ছা, এসব কথা রাতে হবে, কে রোমান্টিক আর কে আনরোমান্টিক। এবার উঠে পড়ো, মসজিদে যাও। হুম, যাচ্ছি বলে বিছানা ছেড়ে উঠে গোসল করে মসজিদের দিকে রওনা দিলাম। তারপর নামাজ পড়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় এসে রুমে গিয়ে দেখলাম সোনিয়া সবেমাত্র গোসল করে আসছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আর না তাকিয়ে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো, ছাড়ো বলছি। ছাড়তে ইচ্ছা করছে না। এই তুমি না বলছিলে আমি আনরোমান্টিক, তাহলে আমার কাছে আসছো কেন? আরে তখন তো এমনি বলছিলাম। এই ছাড়ো বলছি। বলে এক ঝাটকায় ছাড়িয়ে দিল। আমাকে ছাড়িয়ে আয়নার কাছে গিয়ে সাজতে লাগলো, আর আমি বিছানায় বসে বসে তার দিকে তাকিয়ে আছি। আর তেমন সাজছে না, ঠোঁটে লিপস্টিক আর কিছু না। সে দেখতে অনেক সুন্দর, তাই বেশি মেকআপ করে না। আর সোনিয়া মেকআপ করা পছন্দ করে না। সে রেডি হয়ে খাবার সাজাতে চলে গেল। একটু পর, এই আসো, আব্বু আম্মু খাবার নিয়ে বসে আছে। না আমি খাবো না। কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, তুমি যদি আবার ঝাল খাওয়াও। এবার ঝাল খাওয়াবো না। তারপর অনেক কিছু বলল, তাই তার সাথে নিচে গিয়ে খাবার টেবিলে গিয়ে খাওয়া শেষ করলাম। আর সোনিয়া ওইসব গোছাচ্ছে। এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নেই বলে ঘুমিয়ে গেলাম। বিকালে সোনিয়ার ডাকে ঘুম ভাঙলো, তাই উঠে আমি রেডি হয়ে সোনিয়াকে বললাম রেডি হতে। আমি গিয়ে বসার ঘরে বসে বসে তার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। একটু পর সে নামলো। তাকে দেখে তো আমি অবাক, কারণ তাকে আজ অনেক সুন্দর লাগছে। একটা পরি যেন আমার কাছে আসছে। আজ সে আমার পছন্দের একটা নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে কালো টিপ। দেখে তো আজ আমি তার উপর ক্রাশ খেলাম। নিজের বউ হয়েছে তো কি হয়েছে, ক্রাশ খেতেই পারি, তাই না? আমি একটা পিচি ছেলে, তাই বেশি বলতে পারলাম না। আমিও কম কিসে। আমি আজ একটা নীল কোট, কোটের ভিতরে সাদা একটা শার্ট, চুলগুলো সুন্দর করে সিল করা। আমিও তার থেকে কম না। আচ্ছা, আর নিজের সুনাম নিজে গিয়ে লাভ নাই। তারপর এখন আমি সোনিয়ার দিকে হা করে তাকিয়ে আছি। তারপর আস্তে আস্তে আমার কাছে এসে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, ওই কি হইছে, এমন হা করে কি দেখো? তোমাকে দেখি। আগে বুঝি দেখোনি? দেখেছি, কিন্তু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আগে সুন্দর ছিলাম না? আরে রাগ কেন, আমি বলছি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ও তাই বলো? মন তো চাচ্ছে এখনই তোমাকে কিস করে দেই। এই খবরদার, এমন চিন্তাও মাথায় আনবে না, ওকে? হয়েছে, আর রাগ করতে হবে না, এবার চলো। চলো। এই বলে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে বলছি, এবার গাড়িতে ওঠো। না, আজ গাড়ি করে যাব না, আজ রিক্সা করে আমরা সারাদিন ঘুরবো। যথা আজ্ঞা মহারানী। তারপর গেটের সামনে গিয়ে একটা রিক্সা ডাকলাম। এই রিক্সা, এদিকে আসো। হ্যাঁ মামা, কোথায় যাবেন? সোনিয়া, তুমি আগে কোথায় যেতে চাও? আগে এখানকার পার্কে চলো। মামা, পার্কে চলেন। মামা উঠে বসেন। তারপর আমি আর সোনিয়া রিক্সায় উঠে বসতেই রিক্সা চলতে শুরু করলো। রিক্সায় উঠে সোনিয়ার হাতটা ধরলাম, কিন্তু সোনিয়া কোনো রেসপন্সই দিচ্ছে না। তাই বললাম, সোনিয়া, তোমার মধ্যে কি রোমান্টিকতা বলতে কিছুই নাই? কি তুমি বলতে চাচ্ছ আমি রোমান্টিক না, তাই তো? বলতে চাচ্ছি না, আমি তো বলেই ফেলছি। কি এত বড় কথা? তা রোমান্টিক হতে হলে তোমার সাথে এখন কি করতে হবে? তোমার হাত ধরে বসে আছি। আর তুমি যদি রোমান্টিক হতে তাহলে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখতে। রাখবে কি করে, তুমি তো রোমান্টিক না, তাই তো? আমি যদি রোমান্টিক না হই, আমাকে বিয়ে করলে কেন? বিয়ে করছি কি সাধে? মা বাবা জোর করে দিয়ে দিয়েছে। কি তুমি নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করনি? তোমার বাবা মা বলেছে দেখে আমাকে তুমি বিয়ে করেছো? আমি কি আগে জানতাম তুমি এত আনরোমান্টিক? আমাদের এমন ঝগড়া শুনে রিক্সাওয়ালা মামা হাসছেন। এই বারবার এক কথা বলবে না বলে দিলাম। তুমি আমাকে ভালোবাসো না, তাই এরকম করছো, তাই না?
ঠিক আমি তোমাকে ভালোবাসি না, আমি ফারহানাকে ভালোবাসি। কি তুই আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসিস? তোকে তো আমি ফারহানা কত সুন্দর, তাকে দেখলে মনে চায়। কি তাকে দেখলে কি মনে চায়? বল বল। না, এটা বলতে পারবো না, আমার লজ্জা করে। আর সে তোমার থেকে অনেক সুন্দর। হাসিটা কি সুন্দর তার। ও এখন ওই মেয়েটার হাসি সুন্দর, তাই না? বাড়ি থেকে আসার সময় তো বললে আমি কত সুন্দর, আর এখন বলছো সে আমার থেকেও বেশি সুন্দর। থাক তুই তোর ফারহানাকে নিয়ে, আমি আজই বাবার বাড়ি চলে যাব। এই বলে রিক্সা থেকে নেমে উল্টা দিকে হাঁটা ধরলো। এই রে বেশি রেগে গেছে মনে হয়, তাই আমিও রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় মামা বললেন, মামা মামি তোমাকে অনেক অনেক ভালোবাসে, তাকে আর কষ্ট দিও না, তার রাগটা ভাঙ্গাও। মামা জানি সে আমাকে অনেক ভালোবাসে, তাই একটু রাগিয়ে দিলাম, এ আর কি। এগুলো বলে পেছনে তাকিয়ে দেখি সোনিয়া একটা রিক্সা করে চলে যাচ্ছে। আমি অনেক ডাক দিলাম, কে শুনে কার কথা, চলে গেল। যা শালা, সোনিয়াকে এত রাগানো ঠিক হয়নি। না জানি বাসায় গিয়ে কি করে। বাবা মার কাছে চলে যাবে না তো আবার? সোনিয়া তো অনেক জেদি, যেটা বলে সেটাই করে। তাই আমি আরেকটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ পর বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। তারপর কিছুক্ষণ পর মা দরজা খুলে দিল। মাকে দেখে তো আমি অবাক, কারণ সোনিয়া সবসময় দরজা খুলে। আর অবাক হচ্ছি, মা মন খারাপ ছিল আর আমাকে দেখে রেগে গেল। মা দরজা খুলেই সোফায় গিয়ে বসে পড়ল। বাবাও দেখছি মন খারাপ করে আছে। তারপর আমি বললাম, কি হয়েছে তোমাদের এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কোনো কথা বললো না। তাই সোনিয়াকে ডাকতে রুমের মধ্যে গেলাম। রুমে গিয়ে, সোনিয়া সোনিয়া তুমি কোথায়? কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই সারা ঘর দেখলাম, কিন্তু নেই। তাই ওয়াশরুমে দেখলাম, কিন্তু সেখানেও নেই। তাই বেলকনিতে গেলাম, কিন্তু সেখানেও নেই। তাই নিচে গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করলাম, আম্মু সোনিয়া কোথায়, দেখতে পাচ্ছি না কেন? কি হলো আব্বু আম্মু, তোমরা বলছো না কেন? তারপর অনেক চেষ্টা করার পর বলল, ওই তোরা কি করছিস? যে ঘুরতে গিয়ে সোনিয়া কাঁদতে কাঁদতে বাসায় ফিরলো, আবার বাসা থেকে আমাদের কিছু না বলে চলে গেল। তুই তো জানতি মেয়েটা অনেক রাগী, তাহলে আবার রাগাতে গেলি কেন? বাবাও সেম কথা বলল। ওই তুই সোনিয়াকে কি বলেছিলি যে এত রেগে তার বাবার বাসায় চলে গেছে? এগুলো বলেছি। তারপর সব খুলে বললাম মা বাবাকে। বাবা মা তো এগুলো শুনে রেগে অ্যাটম বোমের মতো হয়ে গেছে। এটা দেখে তো আমার যায় যায় অবস্থা। আমি তাদের বললাম, কি হয়েছে তোমার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তো কি করব? আজকের ভিতরে যদি বৌমাকে নিয়ে না আসতে পারিস তাহলে তো খাওয়া দাওয়া সব বন্ধ। এটা আবার কেমন কথা? তারপর অনেক কিছু বললাম, কাজ হলো না দেখে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলাম, সোনিয়া কি আসবে? ও যে রাগী, আমি এখন গেলে তো আমাকে আলু ভর্তা করে একাই খেয়ে ফেলবে। আর না গেলেও তো হবে না। মা বাবা কি বলেছে তা তো আপনারা শুনলেন। শুয়ে শুয়ে এগুলো ভাবছি। আচ্ছা, সোনিয়া যদি রাগের মাথায় একটা কিছু করে ফেলে, তখন তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, একবার কল দিয়ে দেখি তো। তাই যা ভাবা সেই কাজ। কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। তারপর অনেকগুলো কল দিলাম, কিন্তু ফোন বন্ধ করে ফেলছে। একবার ভাবলাম শাশুড়ি মার কাছে কল দিব, কিন্তু এগুলো শুনলে তো আবার, তাই ভেবে কল আর দিলাম না। ওইদিকে সোনিয়ার বাসায় যাওয়ার পর সোনিয়া গিয়ে কলিং বেল চাপলো। একটু পর তার মা এসে দরজা খুলে দিল। সোনিয়াকে দেখে তো তার মা অবাক। তিনি বললেন, কি রে মা, এই অসময় না বলে চলে আসলি কেন? এসেই যখন পড়েছিস তাহলে ভালোই হয়েছে। তোকে ছাড়া বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। তা জামাই বাবা যে আসেনি? সোনিয়া এগুলো শুনে একটা কথা না বলেই তার রুমে গিয়ে দরজা লক করে দিল। এটা দেখে সোনিয়ার মা সোনিয়াকে ডাক দিলেন, কি রে সোনিয়া, এসে দরজা লক করে দিলি কেন? ওই কি হলো, দরজা খোল। ওই সোনিয়া, দরজা খোল মা। সোনিয়া মা, জামাই বাবাজির সাথে কি ঝগড়া করে এসেছিস? ওই দরজাটা খুলে মাকে বল কি হয়েছে। এভাবে আরো অনেকক্ষণ ডাকলেন, কিন্তু সোনিয়া দরজা খুলছে না। আর এদিকে সোনিয়া দরজা লক করে কান্না করতে শুরু করলো। সে বলল, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সে কিনা অন্য কাউকে ভালোবাসে, আর আমাকে বিয়েও করেছে শুধু তার বাবা মার ইচ্ছে পূরণ করতে। তার মনে কি আমার জন্য এতদিনে একটুও ভালোবাসা জন্ম হয়নি? হবে কি করে? সে তো কোন ফারহানাকে ভালোবাসে। এভাবে এগুলো বলছে আর অঝরে কান্না করছে। আর ওইদিকে আমি ভাবছি, সোনিয়ার ফোন বন্ধ কেন? হবে হয়তো আমার উপর রাগ করে ফোনটা বন্ধ করে ফেলছে। এগুলো ভাবছি। আর এদিকে সোনিয়ার বাসায় তার মা তাকে ডাকতে ডাকতে কোনো সাড়া না পেয়ে শেষমেশ তার বাবাকে কল দিলেন। কল দেওয়ার কিছুক্ষণ পর কলটা তিনি ধরলেন। কি হলো, কল দিচ্ছ কেন? আমি একটা মিটিং আছি, পরে কথা শুনবো। তুমি ওইদিকে মিটিং এ থাকো, আর এদিকে সোনিয়া কিছু একটা করে ফেলুক। কি? সোনিয়া আবার কি করবে? সোনিয়ার কি হয়েছে? সোনিয়া, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, না হলে। এরপর সব খুলে বললেন।
ব্যাস, আর বলা লাগবে না, আমি আসছি। তারপর কলটা কেটে তিনি ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলেন। এদিকে সোনিয়ার মা তো চিন্তায় শেষ, এদিকে সোনিয়া কান্না করতে করতে আর এসব কথা ভাবতে ভাবতে রাগে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। সেটা হলো, আমি যেহেতু তোমাকে এত ভালোবাসার পরেও পাবো না রিফাত, তাহলে এই জীবন দিয়ে কি লাভ বলো? বাবা মা আমাকে ক্ষমা করে দিও। ঠিক ধরেছেন, সোনিয়া আত্মহত্যা করতে চলেছে। কারণ সোনিয়ার ইগো আর রাগটা বরাবরই বেশি, তাই সে যা বলবে তাই করবে। সেটাই করলো। ড্রয়ার থেকে ঘুমের ওষুধ খেয়ে নিল। অনেকগুলো খেয়ে তার চোখে আস্তে আস্তে লাগলো। আসল তার চোখে বুঝে মাটিতে পড়ে রইল। এদিকে সোনিয়ার বাবা বাড়িতে এসে সোনিয়ার মাকে জিজ্ঞেস করলেন, সোনিয়া কি দরজা খুলছে? সোনিয়ার মা বললেন না। এটা শুনে তিনি তাড়াতাড়ি সোনিয়ার রুমের দিকে যেতে লাগলেন। সোনিয়ার বাবা মা সোনিয়াকে অনেক ভালোবাসেন, কারণ সোনিয়াই তাদের একমাত্র মেয়ে। তাদের আর কোনো ছেলে মেয়ে নেই। তিনি সোনিয়ার দরজার সামনে গিয়ে, সোনিয়া মা, দরজা খোল, কি হয়েছে তোর? সোনিয়া দরজা খুলছে না। তখন তিনি ভাবলেন সোনিয়া ভিতরে কিছু করে ফেলেনি তো আবার। তাই তিনি ঠিক করলেন দরজা ভেঙে ফেলবেন। তাই করলেন। দরজা ভেঙে সোনিয়ার এই অবস্থা দেখে তো সোনিয়ার মা কান্না করে দিলেন। আমার মেয়ের কি হলো? সেভাবে পড়ে আছে কেন? সোনিয়ার বাবা খেয়াল করে দেখলেন সোনিয়ার হাতে ঘুমের ওষুধ। তাই তিনি সোনিয়ার মাকে কিছু না বলে সোনিয়াকে গাড়িতে উঠালেন, সাথে সোনিয়ার মাকেও আসতে বললেন। সোনিয়ার মা শুধু কান্না করছেন, তার বাবারও একই অবস্থা। কান্না করতে করতে তারা হাসপাতালে পৌঁছে গেলেন। তারপর গাড়ি থেকে খুলে করে নামিয়ে ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমার মেয়েকে বাঁচান। আপনি যা চান আমি তাই দেব, তবু আপনারা মেয়েকে বাঁচান। কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, প্লিজ ডক্টর, ওকে বাঁচান। নার্স, তাড়াতাড়ি পেশেন্টকে ওটিতে ভর্তি করো। তারপর ডক্টর সোনিয়াকে ওটিতে নিয়ে গেল। আর বাইরে সোনিয়ার মা কান্না করছেন আর তার বাবা পাইচারি করছে। তিনি একটু পর আমার কাছে কল দিলেন। আমি তখন ভাবনায় মগ্ন ছিলাম। তিনি কল দিতেই ভাবনা থেকে বের হয়ে কল ধরলাম। ধরে, জি আব্বু বলেন। বাবা, সোনিয়া। কি হয়েছে আমার সোনিয়ার? ঘাবড়ে গিয়ে সোনিয়া কি উল্টাপাল্টা কিছু করে ফেলছে? বাবা, সোনিয়া ঘুমের ওষুধ খেয়ে এখন হাসপাতালে ওটিতে আছে। তুমি এই হাসপাতালে তাড়াতাড়ি আসো। কি বলেন বাবা এগুলা? এই কথা শুনে তো আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কয়েক মিনিটের জন্য মনে হলো আমার পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে। একটু পর যখন হুঁশ ফিরে হন্তদন্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এভাবে দেখে মা বাবা বললেন, কিরে তুই এভাবে কই যাস? মা, সোনিয়া ঘুমের ওষুধ খেয়ে এই হাসপাতালে ভর্তি আছে। এই কথাটা বলে আমি বেরিয়ে পড়লাম। বাইকে উঠে বাইক অনেক জোরে টান দিলাম। আর ভাবছি আমার একটু মজা করতে গিয়ে সোনিয়ার আজ এই অবস্থা। সোনিয়ার যদি কিছু হয়ে যায়, এগুলো আর অনেক কিছু ভাবতেছি। ধুর, সারা রাত যেন রাস্তা শেষই হচ্ছে না। তারপর ভাবতে ভাবতে হাসপাতালের সামনে এসে বাইকটা রেখে হাসপাতালের ভিতরে গিয়ে একটা নার্সকে গিয়ে বললাম, 235 নম্বর কেবিনটা কোন দিকে? নার্সটা বলে চলে গেল। তখন শ্বশুর মশাই বলেছিলেন, আপনাদের বলি নাই, কিছু মনে করবেন না। তারপর তাড়াতাড়ি করে কেবিনটার সামনে গিয়ে দেখি সোনিয়ার বাবা পাইচারি করছেন আর সোনিয়ার মা কান্না করছেন। আমি তাদের কাছে যেতেই সোনিয়ার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম। সোনিয়ার কিছুই হবে না, তাকে একটু শান্ত করে একটা চেয়ারে বসালাম। কিন্তু বাবার মনে কি, মানে আমারও চোখ দিয়ে কখন পানি চলে আসলো বুঝতেই পারছি না। আমার মনে একটা হারানোর ভয় কাজ করছিল। এসব ভাবার মধ্যে আমার মা বাবাও চলে আসলেন। এসেই বাবা আমাকে, তোর জন্য আজ মেয়েটা মরতে বসেছে। বলে ঠাস 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 বলে 4টা থাপ্পড় মারলেন। আরেকটা মারবেন, সেই সময় আমার শ্বশুর আব্বু হাতটা ধরে ফেলেন। তখন বাবা বলেন, আমার হাত ছাড়েন বিআই মশাই, ওকে আজ আমি মেরেই ফেলবো। তখন শ্বশুর আব্বু বলেন, কেন, কি হয়েছে? আমার জামাই কেন তাকে মারছে? শোনেন তাহলে। আমি শুধু মাথা নিচু করে রাখছি। শ্বশুর আব্বু কিছুক্ষণ ভেবে বললেন, ছেলে মানুষ, মজা তো একটু করবেই। সে কি ভাবছে সোনিয়া এমন কিছু করবে? তাই এসব ছেড়ে সোনিয়া যেন সুস্থ হয়ে যায়, তাই সে দোয়া করি। আপনি এত শান্তভাবে বলছেন কি করে? আমার তো মনে চাই ওকে আমি। আরে আপনাকে তো শান্ত থাকতে বললাম। তারপর আমার বাবা শান্ত হলেন। তারপর কেউ আর কোনো কিছু বলছি না। এভাবে অনেকটা সময় থাকার পর ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টর, সোনিয়া এখন কেমন আছে? আমার সোনিয়া ভালো আছে তো? কি হলো ডক্টর, কথা বলছেন না কেন? সোনিয়া ভালো আছে তো? সোনিয়ার কিছু হয়নি তো? আমার অনেক ভয় করছে, বলেন না ডক্টর। তারপর আমরা সবাই বলার পর ডক্টর কিছু বলছে না। তাই ডক্টরের শার্টের কলার ধরে বললাম, এই ডক্টর বল, আমার সোনিয়া কেমন আছে, ভালো আছে তো? তারপর ডক্টর ভয় পেয়ে যা বলল তা শুনে আমরা সবাই তো, কারণ ডক্টর বলল, সোনিয়া এখন বিপদমুক্ত। এই কথা শুনে যেন আমি আমার প্রাণটা আবার ফিরে পেলাম। এখন আমার খুব শান্তি লাগছে। সোনিয়ার বাবা মা আর আমার বাবা মাও অনেক খুশি, কারণ তারা তাদের একমাত্র বৌমা আর সোনিয়ার মা বাবা তাদের একমাত্র মেয়ে ফিরে পেয়েছে। তারপর ডক্টরকে বললাম,
ডক্টর, আমরা কি এবার ভিতরে যেতে পারি? যেতে পারেন, কিন্তু 2 জন করে, আর ভিতরে বেশি শব্দ করা যাবে না। ডক্টর, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি, আমাকে ক্ষমা করবেন। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই আবার সরি। আরে না, সরি বলতে হবে না, কারণ এই সময় সবারই মাথায় কাজ করে না। তারপরও সরি ডক্টর। ওকে, আমি কিছু মনে করিনি। আজ প্রথম দেখলাম একজন কি করে তার বউকে এত ভালোবাসতে পারে। সত্যি আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। বলে একটা মুচকি হাসি দিলাম। তারপর ডক্টরের সাথে কথা বলে শাশুড়ি আম্মু আর শ্বশুর আব্বুকে ভিতরে পাঠিয়ে দিলাম। আর এই ফাঁকে ডক্টরের কাছ থেকে জেনে নিলাম তাকে আজ বাসায় নেওয়া যাবে কিনা। ডক্টর বলল নিতে পারেন। এখন আমি যাওয়ার পালা, কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে সোনিয়ার মা বাবা দেখা করে চলে আসছেন। আমি ভাবছি কোন মুখ নিয়ে সোনিয়ার সাথে দেখা করব, আর অনেক কিছু ভাবছি। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিল, তাকিয়ে দেখি বাবা। বাবা বলো। তাই এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবি, নাকি এখন যাবি? এমনিতে তোর জন্য আজ মেয়েটা মরতে বসেছিল। এখন এগুলো বলে কি হবে? যেটা হয়ে গেছে সেটা কি আর ফিরে আসবে? বেআইন ঠিকই বলেছে। আচ্ছা বাবা, তুমি আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, ভেতরে যাও। তারপর গুটি গুটি পায়ে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। রুমের ভিতরে ঢুকতেই আমাকে দেখে সোনিয়া রাগ করে মুখ ঘুরিয়ে নিল। নিবারই কথা, আমি কি না করেছি তার সাথে? তারপর তার বিছানার সাইডে একটা চেয়ার টেনে বসলাম। তা দেখে সে আমাকে বলল, ওই তুই এখানে আসছিস কেন? যা তোর ফারহানার কাছে যা। আমার কাছে আসছিস কেন? দেখতে আসছিস আমি মরেছি কিনা? আর ওর এই কথা শুনে আমার অনেক রাগ উঠল, কিন্তু রাগটাকে কন্ট্রোল করলাম। তারপর বললাম, আরে তুমি যা ভাবছো তা কিছুই না, এগুলো আমি মজা করে বলছিলাম। আর তুমি কি করলে ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছো? তুই কি করবি? তুই ফারহানা নাকি? তার সাথে গিয়ে লুটুর পুটুর করার গল্প বলবি আর আমি তা শুনবো? আমি কি করে বোঝাবো আমি ফারহানা নামের কাউকে চিনি না। ওকে, তোকে বিশ্বাস করলাম। তুই এই কথা যে আমাকে বলছিস, এখন যদি আমি আর বলতে পারলো না। আমি তাকে টান মেরে কাছে এনে 4 ঠোঁট এক করে দিলাম। প্রথম একটু লাফালাফি, সরি সে তো অসুস্থ, লাফাবে কি করে? আচ্ছা সেসব কথা বাদ। তারপর 5 মিনিট পর ছাড়লাম। সে এখন শান্ত হয়ে গেছে। তারপর আমি বললাম, কি ম্যাডাম, প্রথমে তো ধাক্কাধাক্কি করছিলেন, পরে আবার শান্ত হয়ে গেলেন কেন? এই রে আবার রেগে গেল? তোকে তো আমি যখনই আমাকে মারতে আসলো তখনই সোনিয়ার মা বাবা রুমের মধ্যে ঢুকে গেলেন। তাই আবার ঠিক হয়ে বসে পড়লো আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে থাকলো। তখন মা বাবা বললেন, এবার বাসায় চল, ডাক্তার বলেছে আজ বাসায় নিতে পারবো। বাবা চলো। বাবা আবার বললেন, ওই সোনিয়া মা কি একা একা যেতে পারবে? তাকে কোলে করে নিয়ে আয়। বলে তারা সবাই বাইরে গিয়ে গাড়িতে বসে পড়লো। সোনিয়ার মা বাবা আর আমার বাবা মা এক গাড়িতে বসলো। তারপর আমি সোনিয়াকে কোলে করে বাইরে নিয়ে আমাদের আরেকটা গাড়িতে নিয়ে বসালাম। আর হাসপাতাল থেকে বের হওয়ার সময় সবাই আমার দিকে তাকিয়েছিল। সেটা দেখে সোনিয়া তো লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তা গাড়িতে গিয়ে বসিয়ে ড্রাইভার আঙ্কেলকে বললাম, তুমি আমার বাইকটা নিয়ে আসো। আঙ্কেল বললেন, আচ্ছা বাবা। তারপর গাড়িতে বসে গাড়ি ছাড়লাম। সোনিয়াকে বললাম, ওই সোনিয়া, কথা বলো না কেন? কি হলো, কথা বলবা না? কি হলো বাবু, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? সোনিয়া আমার দিকে রাগী চোখে তাকালো, তারপর বলল, ওই কে তোর বাবু? আমাকে বাবু বললে আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে পড়বো। এই না, গাড়ি থেকে নামা লাগবে না, আমি আর কিছু বলবো না। কারণ যে মেয়ে যেটা বলে সেটাই করে, তাই চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। তারপর সোনিয়াকে কোলে করে নামাতে গেলাম। সে বলল, তুই আমাকে স্পর্শ করবি না। এ কথা বলে হনহন করে বাসায় চলে গেল। আমিও আর কিছু বললাম না। আরেকটা কথা, আজ সোনিয়ার বাবা মা ও আমাদের বাসায় আজকে থাকবে। তারপর আমি রুমে গেলাম। গিয়ে দেখি সোনিয়া ফ্রেশ হয়ে বিছানায় আধা শোয়া হয়ে আছে। তা দেখে বললাম, তোমার কি খারাপ লাগছে? আমার কথা শুনে সোনিয়া বলল, ওই তুই কে রে? আমার বিষয়ে তোকে আর কথা বলতে হবে না। অনেক রেগে কথাটা বলল। তারপর আমি বললাম, সোনিয়া, আমার একটা ভুলের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি একটু রাগ দেখিয়ে বললাম। সে তো আরো রেগে গেল। ওই আগে বল, তুই আমার কে যে তোর সাথে অন্যভাবে কথা বলবো? হ্যাঁ, আগে ছিলি, কিন্তু এখন তুই আমার কেউ না। তাই আমার বিষয়ে কথা বলবি না। তুই তোর মতো থাক, আমি আমার মতো। ওর কথায় যেন আমার ভিতরটা ফেটে যাচ্ছে, তবুও তার রাগ ভাঙাতে হবে। তাই আমিও ফ্রেশ হয়ে একটু দোকানে গেলাম। দোকানদারকে বললাম, মামা 1 প্যাকেট সিগারেট দেন তো। মামা নেন। তা আজ হঠাৎ সিগারেট কেন মামা? না এমনি। এ কথা বলে টাকা দিয়ে চলে আসলাম বাসায়। গিয়ে বাসার ছাদে উঠলাম সিগারেট নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, আগে আমি কখনো সিগারেট খাইনি। আজ প্রথম সোনিয়ার কথায় অনেক কষ্ট পাইছি। তাই আর কি, মানুষে বলে নেশা বা সিগারেট খেলে নাকি একটু হলেও কষ্টটা একটু কমে। তারপর লাইটার দিয়ে সিগারেট একটা ধরালাম।
প্রথমে একটু কষ্ট হয়েছে খেতে, পরে ঠিক হয়ে গেছে। সিগারেট খাচ্ছি আর ভাবছি, আর এদিকে সোনিয়া ভাবছে। চান্দু, তোমার জন্য আমি মরতে বসছিলাম, তোমাকে কি এমনি এমনি ছেড়ে দিতে পারি বলো? তোমার সাথে কয়েকদিন বাজে ব্যবহার করব, তারপরে সব ঠিক করে নেব। আর এদিকে আমি কিভাবে সোনিয়ার রাগটা ভাঙাতে পারি তাই ভাবছি। ও মাথায় একটা আইডিয়া আসছে। আর 5 দিন পর তো সোনিয়ার জন্মদিন, দেখি ওই দিন কিছু করা যায় কিনা। সিগারেট খাচ্ছি আর ভাবছি আর কি। এসব ভাবছি, হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি বাবা কল দিয়েছেন, তাই সিগারেট ফেলে তাড়াতাড়ি কলটা ধরলাম। ধরতেই, কই রে তুই? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে তোর? তাড়াতাড়ি খাবার টেবিলে আয়, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। হুম বাবা, আসছি, এই বলে কলটা কেটে দিলাম। তারপর আমার রুমের দিকে হাঁটা ধরলাম। রুমে গিয়ে দেখি সোনিয়া রুমে নেই, হয়তো নিচে গেছে। তাই ওয়াশরুমে গিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, না হলে বাবা আমাকে মেরে ফেলবে। কারণ বাবা সিগারেট জিনিসটা পছন্দ করেন না। তাই তারপর দেখলাম আর কোনো গন্ধ নেই, তাই খাবার খাওয়ার জন্য রওনা দিলাম খাবার টেবিলে। আর হ্যাঁ, এখন রাত 11:30 বাজে। তারপর খাবার টেবিলে যেতেই মা বললেন, কি রে, এতক্ষণ কই ছিলি? না মা, একটু ছাদে ছিলাম। এবার বাবা মা দুইজনই বললেন, আর কোনোদিন এভাবে ফাজলামো করবি না। আজ এই ফাজলামো করার জন্য আজ আমরা সোনিয়াকে হারাতে বসেছিলাম। আমি শুধু মাথা নিচু করে তা শুনছি। সোনিয়াও তাই। সোনিয়া হয়তো ভাবছে তার মা বাবাও, আমার মা বাবা তাকে এত ভালোবাসে না, সে কিনা মরতে বসছিল। সব হয়েছে ওই পচা ইঁদুরের জন্য। আরো অনেক কিছু বলে আমার গোষ্ঠী উদ্ধার করছে। আর আমি ভাবছি, আর কোনোদিন আর এরকম ফাইজলামো করা যাবে না। মা বাবা তো ঠিকই বলেছেন। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এসে বিছানায় একটু শুয়ে পড়লাম। আমার আসার 10 মিনিট পর সোনিয়া আসলো। এসে আমাকে বিছানায় দেখে বলল, ওই, তুই আজ থেকে আমার পাশে শুতে পারবি না। কেন, বিছানা কি তোমার একার? এটাতে আমারও ভাগ আছে। আমি ভাগটা কিচ্ছু বুঝি না। আমি যাটা বলছি সেটা কর, না হলে কিন্তু আমি শ্বশুর আব্বুকে ডাক দিব। তারপর আর কি, সোফায় এসে শুয়ে পড়লাম। কারণ আব্বু এখন আমার উপর রেগে আছেন, তাই আর কি। সোফায় আমি কোনোদিনও শুইনি, তাই ঘুম আসছে না। সোনিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। যাবেই তো, শরীর তো আর ভালো না। বর বিয়ের পর থেকে নীলিমাকে জড়িয়ে না ধরে আমি একটা দিনও থাকিনি, তাই আর ঘুম আসছে না। তারপরও খুঁজে খুঁজে ঘুমটাকে নিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে, অথচ আমাকে কেউ ডাক দিল না। কি আর করার, সোফা থেকে বালিশ বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখি সবাই সোফার মধ্যে বসে গল্প করছে। আমি বললাম, মা নাস্তা দেন। আমার কথায় মা বললেন, যা, টেবিলে গিয়ে দেখ সবকিছু রাখা আছে, ওইখান থেকে নিয়ে খেয়ে ফেল। এই কথা শুনে রাগ উঠে গেল, তাই বাসা থেকে বের হয়ে গেলাম। পিছন থেকে মা বাবা অনেকবার ডেকেছিল। আমি না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। গাড়ি চালাচ্ছি আর ভাবছি যে মেয়ে আমায় ছাড়া কিছু বুঝতো না, আর আমায় ছাড়া না খেয়ে বসে থাকতো, আজ সেই মেয়ে আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। এগুলো ভাবছি, কখন যে চোখ থেকে পানি বের হয়ে পড়লো বুঝতে পারিনি। তারপর এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম। এসে আমার কেবিনে চলে আসলাম। সেখানে গিয়েও কাজে মন বসছে না। তারপরও কাজে মন দিলাম, না দিলে তো আর হবে না, কারণ নতুন একটা টেন্ডার পেয়েছি। তাই কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে মনে নেই। আজ আর দুপুরে সোনিয়া কল দিয়ে বলল না, এই তুমি কাজটা ফেলে এখন খেতে যাও, তারপর খেয়ে আমাকে কল দিও। এ কথা বলার মানুষটা আজ আমাকে আর কল করে না। তারপরও আজ আর খেতে ভালো লাগছে না, তাই কাজ করতেই আসি। কখন রাত 12টা বেজে গেল তা মনেই নেই। হঠাৎ দেখি মার ফোন থেকে কল আসলো, তাই কলটা ধরলাম। ওই, কই রে তুই? এত রাত পর্যন্ত তুই বাইরে? রাত বাজে 12টা। সোনিয়া চিন্তা করতে করতে শেষ। অসুস্থ মেয়েটা ওই দুপুর থেকে না খেয়ে আছে, আর তুই এখন কই? তাড়াতাড়ি বাসায় আয়। ধরতে আর কিছু না বলে কলটা কেটে দিলেন। আর এদিকে আমি ভাবছি, সোনিয়া আমার জন্য না খেয়ে থাকবে কেন? সে তো আমাকে এখন আর ভালোবাসে না। তাই বলে তাহলে যাই হোক, কথাটা শুনে অনেক খুশি হয়েছি। আমি মনের ভেতরে অনেক শান্তি লাগছে এখন। তাই হাতে যেটুকু কাজ ছিল তা শেষ করে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম বাসার দিকে। তারপর বাসার সামনে এসে গাড়িটা পার্ক করে কলিং বেলটা চাপ দিলাম। দেখি দেওয়ার সাথে সাথে সোনিয়া দরজাটা খুলে দিল। আমি তো অবাক, এত তাড়াতাড়ি? মনে হয় আমার জন্য বসে বসে অপেক্ষা করছিল। তারপর আমি তাকে পাশ কাটিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। রুমের ভিতরে গিয়েই ওয়াশরুমে ঢুকে গোসল করে বের হয়ে দেখি সোনিয়া বিছানায় বসে কি জানি ভাবছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমিও একটু ভাব নিলাম, কারণ সে আমাকে কষ্ট দিয়েছে, তাকে আমিও কষ্ট দিব। দেখাবো প্রিয়জনের কাছ থেকে পাওয়া কষ্টটা কেমন লাগে। আপনারা আবার তাকে বলে ফেলবেন না।
তারপর সোনিয়া আমার কাছে এসে বলল, আসতে তো দেরি হলো কেন তোমার? আমার মন চাইছে তাই দেরি করে আসছি। এতে আপনার কোনো সমস্যা আছে? এভাবে কথা বলছো কেন তুমি? আর আমাকে আপনি করে বলছো কেন? আমি এর থেকে এখন আর ভালোভাবে কথা বলতে পারি না। আমায় যে মেয়ে বিশ্বাস করে না এর থেকে আমি ভালো ব্যবহার করতে পারবো না, ওকে? ও, আমি বুঝছি। তুমি এই ফারহানার জন্য আমার সাথে এরকম করছো। এই আমি আপনাকে কতবার বলবো, আমি এমনি আপনার সাথে মজা করছিলাম। বারবার এক কথা কিন্তু আমার ভালো লাগে না। আমি আর সোনিয়া এভাবে আর অনেক সময় ঝগড়া করলাম। তারপর সোনিয়া ঝগড়া করতে করতে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, ঠিক তখনই আমি তাকে ধরে ফেলি। তারপর কোলে করে বিছানায় গিয়ে শুয়ে দেই। হঠাৎ কি হলো সোনিয়ার, তারপর মা বাবাকে ডেকে এনে আমি ডক্টরকে আসতে বললাম। আমি তো প্রায় অস্থির হয়ে পড়েছি। তারপর কিছুক্ষণ পর ডক্টর আসলেন। আমি বললাম, ডক্টর দেখেন তো হঠাৎ করে সোনিয়ার কি যেন হয়ে গেল। তারপর ডক্টর সোনিয়াকে দেখতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর দেখা শেষ হলে তিনি আমাকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে বললেন, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে, আর রোগীর দিকে একটু খেয়াল রাখবেন। রোগী বেশি চিন্তা করে আর ঠিক মতো খাওয়া দাওয়া না করায় এসব হয়েছে। তারপর ডক্টর এগুলো বলে চলে গেলেন আর আমিও মেডিসিন আনতে চলে গেলাম। তারপর মেডিসিন নিয়ে এসে দেখি মা সোনিয়াকে বলছে খেতে, কিন্তু ও বলছে, না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও তো একটু খেতে হবে মা, না হলে তুই সুস্থ হবি কি করে? তাই একটুখানি খেয়ে নে। না, আমি খাবো না। আপনাদের তো আগেই বলেছিলাম সোনিয়া জেদি আর মা না পারলেও আমি পারবো, কারণ সোনিয়া আমার কথা শুনে। আমি রুমের ভিতরে ঢুকে মার কাছে ওষুধ দিয়ে বললাম, মা ওনাকে একটু খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিন। সোনিয়া তো আমার একটা কথাও শুনছে না, তুই দেখ আমি গেলাম। বলে মা চলে গেলেন আর সোনিয়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। সে চাচ্ছে আমি যেন তাকে খাইয়ে দেই, আর আমাকে না দিয়ে বা কি করব, কারণ সে অসুস্থ আর জেদ ধরে বসে আছে। তারপর আমি প্লেট হাতে নিয়ে বললাম, নিন খেয়ে নিন। আমার কথা শুনে তো সে সেই লেভেলের খুশি। আমার হাত থেকে তাড়াতাড়ি লোকমাটা নিল। কয়েক লোকমা খাওয়ার পর প্লেট থেকে ভাত নিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি মুখ ফিরিয়ে বললাম, আপনি খান, আমি পরে খেয়ে নিতে পারবো। কিন্তু সে কি ছাড়বে, জেদ ধরে বসেছে। আমিও তার হাতে খেতে হবে, কি আর করার, খেলাম। আহ, বউয়ের হাতে খাবার খাওয়ার কত মজা। তারপর খাবার খাওয়ার পর ওষুধগুলো খাইয়ে দিয়ে বললাম, এবার ঘুমান চুপচাপ। বলে আমি একটা বালিশ নিয়ে সোফার দিকে এগোতে যাব, তখন সোনিয়া আমার হাত টেনে ধরলো। আমি বললাম, কি হলো, হাত ধরলেন কেন? তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? কেন, সোফায় শুতে যাচ্ছি, নাকি রুমেও থাকতে দিবেন না? এইভাবে কেন কথা বলছো? আমাকে কি ক্ষমা করা যায় না? করুণভাবে বলল কথাটা। আপনাকে তো আমি কবেই ক্ষমা করে দিয়েছি, আবার কিসের ক্ষমা? তো ক্ষমা করলে সোফায় শুতে যাবে কেন? আর আপনি করে বলছো কেন? না, এমনি ওকে আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়ি বলে সোফায় বালিশ রেখে শুয়ে পড়লাম। আর এদিকে সোনিয়া মনে মনে বলছে, আমি কি এমন করেছি যে আমাকে এইভাবে ইগনোর করছো? ফুপিয়ে কেঁদে ওঠে তার কান্নার শব্দ আমার কানে আসে, কিন্তু আমি কিছু বলিনি। আর মাত্র 2 দিন তারপর তো সোনিয়ার জন্মদিন। সেদিন না হয় সব কষ্ট মুছে দিব। ওইদিকে সোনিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম আসে না, কারণ সোনিয়াকে না জড়িয়ে ধরে ঘুমাতে পারি না। তাই উঠে গিয়ে সোনিয়ার পাশে গিয়ে বসলাম। কত মায়াবী একটা মুখ, এই মুখ দেখে আমি সারা জীবন কাটাতে পারবো। সোনিয়া আগে থেকে একটু শুকিয়ে গেছে, চোখের নিচেও একটু কালো দাগ পড়েছে। তার মুখটা এতটা মায়াবী লাগছে যে বলে বোঝাতে পারবো না। তাই তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। যখন উঠে আসতে যাব, সোনিয়া যেন কি বিড়বিড় করে বলছে, তা শোনার জন্য তার মুখের কাছে কানটা নিলাম। নিয়ে তো আমি অবাক, কারণ সোনিয়া বলছে, রিফাত, খুব ভালোবাসি তোমায়, আমায় কোনোদিন ছেড়ে যেও না প্লিজ। তুমি ছেড়ে গেলে আমি মরে যাব। তার এমন ভালোবাসা দেখে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। সোনিয়া আমাকে এত ভালোবাসে, আর আমি কি না থেকে কষ্ট দিচ্ছি? থাক, একটু কষ্ট পাক, 2 দিন পর সব কষ্ট মুছে দিব তার। এই বলে সোনিয়ার গায়ে চাদর দিয়ে আমি সোফায় এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো পাখির কিচিমিচির শব্দ। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখি সোনিয়া বিছানায় নেই। আরে, মেয়েটা কই গেল? সারা রুম খুঁজে হঠাৎ দেখি বেলকনিতে কে যেন দাঁড়িয়ে আছে। তাই সেখানে গিয়ে দেখি সোনিয়া রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে যেন আমার ভিতরটা শান্তি হলো। তার কাছে গিয়ে বললাম, কি হলো, আপনি এত সকাল এখানে কি করেন? ও, তুমি উঠে গেছো? না, মানে আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই সকালটা দেখতে এখানে দাঁড়িয়ে আছি। আমি আর কিছু না বলে আসতে যাব, সে সময় সোনিয়া আমায় জড়িয়ে ধরলো। আমি তাকে আস্ত করে ছাড়িয়ে রুমে আর 1 মিনিট না থেকে ছাদে চলে আসলাম, কারণ সোনিয়ার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না।
তাই ছাদে চলে আসলাম। আর ওইদিকে সোনিয়া বলছে, আমি কি এমন করেছি যে আমাকে এভাবে ইগনোর করছো? আমি রিফাতকে কিভাবে বলবো যে তার এমন আচরণ আমি একদম সহ্য করতে পারি না? এগুলো বলছে আর কান্না করছে। তারপর নিজেকে সামলে নিচে গিয়ে দেখে মা উঠে পড়েছে। তাই মার কাছে যেতেই মা বলল, কি রে সোনিয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? আর তোর চোখ লাল হয়ে আছে কেন? তোর শরীর ভালো আছে তো? না মা, আমি ভালো আছি। আর রাতে ভালো ঘুম হয়নি, তাই মনে হয় এমন দেখাচ্ছে। চলো মা, আমরা নাস্তা বানাতে শুরু করি। না, আজ তোকে নাস্তা বানাতে হবে না। তুই ওই চেয়ারটাতে বস আর আমার কাজ দেখ। মা অনেক বলার পর সোনিয়া বসে মার রান্না দেখছে। আর বাবাও নিচে এসে সোফায় বসে পেপার পড়ছেন। সোনিয়া বলল, মা, আমি বাবার জন্য চা বানাচ্ছি, তুমি গুলো করো। আচ্ছা ঠিক আছে। তারপর সোনিয়া চা বানিয়ে বাবাকে দিয়ে আসলো আর মাকেও দিল, আর সেও একটা নিল। তারপর মা নাস্তা বানিয়ে দুইজন মিলে টেবিলে নিয়ে আসলো। আর আমিও নিচে নেমে আসলাম আর টেবিলে বসে পড়লাম। আমাকে দেখে সোনিয়া আমার নাস্তা সার্ভ করবে বলে হাতে নেয়। তা দেখে আমি বলি, আমারটা আমি নিতে পারবো, আপনাকে ভাবতে হবে না। সোনিয়া হয়তো এমনটা আশা করেনি, তাই সাথে সাথে এখান থেকে চলে গেল। আমি জানি এখন রুমে গিয়ে কান্না করবে। আমার এমন কথা শুনে বাবা বলল, ওই তোদের মধ্যে কি হয়েছে রে, যে সোনিয়াকে তুই আপনি করে বলছিস আর তার হাতের খাবারও নিলি না? কি হয়েছে বলতো? মাও একই কথা বলল। তাই আমি আমার প্ল্যানের সবকিছু বললাম। বাবা মা প্রথমে রাজি না হলেও আমি রাজি করিয়ে নিলাম। বাবা মাও আমাকে সাহায্য করবে আর তার শ্বশুর শাশুড়িকেও বলবে কাল আসতে, কারণ কাল সোনিয়ার জন্মদিন। তাই আমি সোনিয়াকে আর ডির পেনশনে ফেলবো, যে দুঃখ কষ্টের জন্য তার এই কথা মনে না থাকে। এগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করে উপরে আসলাম। এসে দেখি কান্না করছে। আমারও সহ্য হচ্ছে না, তবু কি করার, কাল থেকে আর কষ্ট পেতে হবে না। কলিজা, কাল থেকে তোমায় অনেক ভালোবাসবো কলিজা, আর একটু কষ্ট সহ্য করো। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, নাস্তা না করে এখানে বসে কাঁদছেন কেন? আমি নাস্তা করলেই বা কি, আর না করলেই বা তোমার কিছু আসে যায় না। আমার কিছু আসে যায় না, বলার ছিল বলছি। হুম। বলে আবার কান্না করতে লাগলো। আমি এখানে থাকলে হয়তো কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। রুম থেকে বের হওয়ার সময় সোনিয়া আমার দিকে এক মায়াবী চাহনিতে তাকিয়েছিল, কিন্তু আমি তেমন পাত্তা না দিয়ে নিচে এসে মাকে বললাম, মা, সোনিয়াকে কিছু খাইয়ে দিও। দেখি, তোর বউ যেরকম জেদি, যা বলবে তাই করবে। জানি, তবুও কিছু একটা বুঝিয়ে খাইয়ে দিও। আমি আসি। সাবধানে যাস। আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা অফিসে। আর এদিকে মা সোনিয়ার কাছে নাস্তা নিয়ে গেলেন। রুমে গিয়ে দেখেন এখনো কান্না করছে। তা দেখে মা বললেন, কি হয়েছে সোনিয়া মা, কান্না করছিস কেন? কি রে, মাকে বলবি না কেন কান্না করছিস? এ কথা বলতে সোনিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, রিফাত আমাকে আর ভালোবাসে না, ও আমাকে এখন ঘৃণা করে। মা, আমি রিফাতের এমন ব্যবহার সহ্য করতে পারবো না। মা, আমার মরে যেতে ইচ্ছে করে। মা কি বলবেন ভাবছেন। একদিকে বউ আর একদিকে ছেলে। ছেলে ভাবছে বউকে সারপ্রাইজ দিবে, আর বউ তো একইভাবে শেষ। তারা দুই জান যেন আল্লাহর সারা জীবন এমন ভালোবাসতে পারে দুইজনকে। আমিন। তারপর মা বললেন, না মা, মরার কথা বলবি না। তুই তো আমাদের একটা মেয়ে, তোকে ছাড়া আমরা যে থাকতে পারবো না। তো আমি কি রিফাতকে ছাড়া থাকতে পারি? মা, তুমি বলো, ও কেন বোঝে না, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছে? আচ্ছা মা, এভাবে আর কান্না করিস না। সোনিয়া মা, এভাবে পাগলামো করিস না। মেডিসিন না খেলে তোর শরীর খারাপ করবে তো। না, আমি খাবো না, আর মেডিসিনও খাবো না। সোনিয়া মা, এভাবে পাগলামো করিস না। মেডিসিন না খেলে তোর শরীর খারাপ করবে তো। করুক, তাতে কোনো সমস্যা নেই, তাও আমি খাবো না। আমি তোর কোনো কথা শুনবো না। নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। অতপর অনেক জোরাজোরিতে খাবার আর মেডিসিন খেলো। মা বললেন, নে, এবার একটু রেস্ট নে। আর এদিকে অফিসে এসে কাজ করছিলাম, হঠাৎ মনে হলো সোনিয়ার কথা, তাই মাকে কল দিলাম। একটু পর কলটা ধরলেন। বল। মা, সোনিয়া কি খাবার খাইছে? অনেক জোরাজোরিতে খেলো, আর মেডিসিনও খাইয়ে দিয়েছি। ওকে মা, রাখছি এখন, বলে কল কেটে আবার কাজ করতে লাগলাম। এভাবে সারাদিন চলে গেল। রাতে বাড়ি গিয়েও একই ব্যবহার সোনিয়ার সাথে, আর এমন করতে করতে রাতও শেষ হয়ে গেল। আজ সোনিয়ার জন্মদিন, কিন্তু সোনিয়ার এ কথাটা মাথায় নেই, কিভাবে থাকবে বলেন? এমনিতে বেচারি কষ্টে আছেন, যাকগে, আজকে তার সব কষ্ট দূর হবে। এখন সকাল 8টা বাজে, তাই
তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বের হয়ে আজ আর নাস্তা করলাম না, বাইরে খেয়ে নিব। তাই অবশ্য মা অনেকবার বলেছেন নাস্তা করতে, কিন্তু করিনি। বাইরে এসে সোজা অফিসে, সরি অফিস বলতে ভুল হবে, কারণ আমি সোনিয়ার জন্য গিফট কিনতে আসছি আর সাজানোর জন্য কিছু জিনিস। সোনিয়ার জন্য সুন্দর একটা আংটি কিনলাম, তারপর সব প্যাকেট কর টাকা দিয়ে এখন অফিসে যাচ্ছি। আগেই কিনে নিলাম, কারণ আজ লেট করে বাসায় যাব, তাই দোকান নাও খোলা থাকতে পারে। তাই অফিসে এসে কাজে মন দিলাম। আর এদিকে বাসায় সোনিয়া ঘুম থেকে উঠে দেখে আমি পাশে নেই। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। সোনিয়ার তো চোখ কপালে, কার এত বেলা পর্যন্ত সে ঘুমায় না। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে এসেও দেখে আমি নেই, তাই মাকে জিজ্ঞাসা করলো, মা, রিফাত কোথায় গেছে? কেন? ও তো অফিসে। ও ওকে, আমাকে নাস্তা দাও। টেবিলে আয়, আমিও খাইনি। কেন মা, তুমি এতক্ষণ কি করছিলে? আরে কিছু না, আমি কি আমার মেয়েকে ছাড়া খেয়েছি কোনোদিন? তারপর বিভিন্ন গল্প করে তারা খাওয়া দাওয়া করে নিল। আর এদিকে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। তারপর কাজ ফেলে দুপুরে খাবার খেয়ে মাকে একটা কল দিলাম। মা, কি করো? কিছু না। কি রে, আজ আমার খবর নিচ্ছিস? তো আমি নিব না তো অন্য কেউ নিবে নাকি? তা খাবার খাইছো? আমিও খাইছি, সোনিয়াও খেয়েছে। আর কিছু বলবি? না মা, এখন রাখি বলে কল কেটে দিলাম। মা কিভাবে বুঝলা আমি সোনিয়ার কথা জিজ্ঞেস করব? দূর থাক মা। তা মা, যা, আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে 11টা বেজে গেল। তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। তারপর তাড়াতাড়ি ছাদে চলে আসলাম। এসে দেখি সব কাজ শেষ, বাকি শুধু কেক। তাই আমি কেকটা টেবিলে রেখে ক্যান্ডেলগুলোও রাখলাম। আর হ্যাঁ, সোনিয়ার মা বাবাও আসছেন। মা বাবা আর সোনিয়ার মা বাবা মিলে সব করে ফেলছেন। এখন রাত 11:30 বাজে। তাই আমি সবাইকে বললাম, আমি সোনিয়াকে নিয়ে আসছি, তোমরা সব লাইট নিভিয়ে লুকিয়ে পড়ো। তারপর আমি রুমের দিকে হাঁটা ধরলাম। রুমে এসে দেখি সোনিয়া আরাম করে ঘুমাচ্ছে, আর ঘড়িতে মাত্র 10 মিনিট আছে। তাই তাড়াতাড়ি সোনিয়াকে কোলে তুলে ছাদের দিকে এগোতে লাগলাম। আর হ্যাঁ, আমাদের ছাদে একটা দোলনা আছে, সেখানে তাকে বসিয়ে রাখলাম আর 5 মিনিট। তারপর 5 মিনিট শেষ হতে সবাই চিৎকার করে বলল, হ্যাপি বার্থডে সোনিয়া। এরকম চিৎকার শুনে সোনিয়া ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরল। সোনিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসাহাসি শুরু করে দিল। তা দেখে সোনিয়া আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, আমার জন্মদিন আর আমার মনে ছিল না। ধন্যবাদ মা, বাবা, তোমার সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ না দিয়ে যার প্ল্যান তাকে দে। মানে কার প্ল্যান এটা? এটা রিফাতের প্ল্যান, তোকে সারপ্রাইজ দিবে বলে এত কিছু করেছে। এ কথা শুনে সোনিয়া আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। তাকে আমি সহ্য করতে পারি, তাই কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা কেকটা কাটা যাক। সোনিয়া, আয় কেকটা কাট। তারপর কেকটা কাটলো, সবাইকে খাওয়ালো, কিন্তু আমাকে দিল না। একটু মন খারাপ করলাম। তারপর মা বাবা চলে গেল, সোনিয়া চলে যাচ্ছিল। আমি তার হাত ধরে টান দিয়ে আমার কাছে এনে ছাদের দরজা লক করে দিয়ে সোনিয়ার কাছে আসলাম। তারপর পকেট থেকে আংটি বের করে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, আমি জানি তুমি এই 2-3 দিন অনেক কষ্ট পেয়েছো, তবু কি করবো বলো, তোমাকে সারপ্রাইজ দিব তাই এমন করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সোনিয়া কোনো উত্তর না পেয়ে এবার শুরু করলাম, তুমি যেখানে যাবে সেখানে আমি তোমার ছায়া হয়ে যেতে চাই। দিবে কি এমন সুযোগ? সারা জীবন তোমায় চাই, কথা দিচ্ছি কখনো ছেড়ে যাবো না কলিজা। ভালোবাসি তোমায়, জানি না কতটা, তবে এটা জানি তুমি কষ্ট পেলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পাই। খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ সোনিয়া, আই লাভ ইউ। সোনিয়া আমার এমন করা দেখে তার হাতটা বাড়িয়ে দিল, আমিও আংটিটা পরিয়ে দিলাম। তারপর সোনিয়া কান্না করে আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। সে বলতে শুরু করলো, হ্যাঁ কলিজা, আমিও তোমায় খুব খুব ভালোবাসি, তোমাকে সারা জীবন এইভাবে ভালোবাসতে চাই। এই কলিজা, এভাবে কান্না করো না, আমারও অনেক কষ্ট হয়, আর তোমার চোখে পানি আসতে দেবো না কলিজা। কলিজা। ওই, আমি কিন্তু রাগ করেছি। কেন কলিজা? তুমি সবাইকে কেক খাওয়ালা, আমাকে খাওয়ালা না কেন? ও এই ব্যাপার, আমি তো তোমাকে অন্যভাবে খাওয়াবো, এখানে একটু দাঁড়াও। এই বলে টেবিল থেকে কেক আনতে গেল। কেক এনে আমার সামনে এসে তার মুখে ঢুকিয়ে দিল আর এবার বলল, নাও খাও। আমি তো সাথে সাথে 4 ঠোঁট এক করে দিলাম। তারপর 10 মিনিট পর সব কেক খেয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দুইজনই হাঁপাচ্ছি। একটু পর আমি আবার বললাম, আরেকটা দাও না। এখানে না, রুমে চলো। তারপর আর কি হাঁটা ধরলাম, কিন্তু পিছন থেকে নীলিমা বলল, আমি কিভাবে যাব? কেন, তুমি কি হাঁটতে পারো না? ওই
আমি কি এখানে হেঁটে আসছি? তুমি আনছো যেভাবে সেভাবে আবার আমাকে রুমে নিয়ে যাও। অতঃপর কি আর করার, কোলে তুলে হাঁটা ধরলাম। তারপর রুমে এসে তো আমি অবাক, কারণ রুমটা একেবারে বাসরাতের মতো করে সাজানো। আজ আবার মিশিন হবে। ওই, তোমার কি লজ্জা করে না পাঠক পাঠিকার সামনে এভাবে কথা বলতে? ও সরি জানু, রাগ করো না। যাও, পাঠক পাঠিকার কাছ থেকে বিদায় জানিয়ে আসো। ভাই ও বোনেরা আর আন্টির বয়সে থাকলে আন্টিরা, এখন আমরা মিশন শুরু করব। বাই। কি তুমি আবার বললা? দাঁড়াও। বলে ঝাঁপিয়ে পড়লো আমার উপর।